কাল থেকে কটা ম্যাথস প্রবলেম নিয়ে টিনা যেন একেবারে লেজে গোপড়ে হচ্ছে। একদম মাথায় আসছে না কিভাবে সলভ করবে। আগামীকাল ম্যাথস টিচার সুদীপ স্যার আসবে, তার আগে এগুলো সলভ করে রাখতে হবে তাকে। কিন্তু কিভাবে সেগুলো করবে ঠিকমতো বুঝতেই পারছে না সে। যদিও স্যার দু একটা দেখিয়ে দিয়েছিল, এই সময় পিকলুটা যদি থাকতো কাজে দিত। ও তো অঙ্কে একেবারেই তুখড় বলা যায়, সবসময় ম্যাথসের 90% ওপর ওর নাম্বার বাঁধা ধরা। এই তো বোর্ডের পরীক্ষায় ঠিক 92% নাম্বার পেয়ে গেছে সে। আর টিনার যে কি হয় মাঝে মাঝে, ম্যাথস তার ভালোই লাগে, তবু কোথাও আটকালে কিছুতেই বেরোতে পারে না যেন। মনটাকে খাতার পাতায় ডুবিয়ে দেওয়ার আগেই চুলের ঝুঁটিতে হাঁচকার টান পড়ল তার। চমকে উঠে ঘাড় ঘোরাতেই দেখে দুষ্টু হাসিতে মুখ ভরিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে পিকলু ওরফে বিতান। মনে মনে ভাবে, শয়তানের নাম করলাম আর শয়তান এসে হাজির। তবে মুখে এসব কিছু না বলে চেঁচিয়ে উঠল টিনা। তুই আমার চুল ধরে টানলি কেন? আমার লাগে না নাকি? টিনার অভিযোগ নস্যাৎ করে পিকলু টিনার খাতাটা টেনে নিয়ে বলল, চুল টেনে তোর বুদ্ধিটাকে একটু বাড়িয়ে দিলাম রে পেঁচি। কাল থেকে কটা প্রবলেম নাকি সলভ করতে পারছিস না? কি মাথা মোটা রে তুই, আন্টির কাছে শুনলাম। টিনা এক লাফে ওর হাত থেকে খাতা টানার চেষ্টা করে বিফল হয়ে খেপে গেল। তুই আমার খাতা ফেরত দে, আমায় জ্বালাস না তো। এগুলো না করতে পারলে কাল স্যারের কাছে ঝাড় খাবো। তুই ঝাড় খেলে আমার মজা লাগবে। মাথায় যার অঙ্ক ঢোকে না তার বকুনি খাওয়াই উচিত। টিনা আরো খেপে গিয়ে মা মা বলে চিৎকার করতে লাগলো। বিথি রান্নাঘর থেকে ছুটে এসে ওদের কাণ্ড দেখে রেগে গিয়ে টিনাকে বকুনি দিতে লাগলো। এই টিনা, এই কি করছিস? কি মারপিট করছিস কেন? বারে, তুমি পিকলুকে কিছু বলবে না, শুধু শুধু আমাকে বকছো। আমি একেই ঝামেলায় রয়েছি, তারপর পিকলুর জ্বালাতন। আর তুমি ওকে কেন বলেছো আমি অঙ্ক সলভ করতে পারি না? আমার প্রেস্টিজের ফালুদা করতে না পারলে তোমার চলে না না? অভিমানে টিনা দু চোখে জল। তোদের নিয়ে আর পারি না। উফ, দুটো ধাড়ি ছেলে মেয়ে হয়েছে, সারাক্ষণ শুধু টম আর জেরির মতো লড়াই করে যাচ্ছে। লজ্জা করে না তোদের? আর পিকলু এসে জানতে চাইলো তুই কি করছিস, তাই সত্যি কথাই বলেছি। এতে এত প্রেস্টিজে লাগার মতো কি আছে? হ্যাঁ, বিথি রেগে গিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে মনে মনে হেসেই ফেলল। এই দুটো সারাক্ষণ শালিক পাখির মতো ঝগড়া করেই চলে সেই জন্মের পর থেকে। বিথিদের বাড়ির উল্টো দিকে থাকে পিকলুরা, যাদের সাথে বিথিদের বাড়ির সম্পর্ক একেবারে নিজের লোকের মতো। পিকলুর জন্মের 2 বছর পর টিনার জন্ম। জন্মের পর টিনাকে দেখতে এসে ছোট্ট পিকলু আধো আধো গলায় ওর নাম দিয়েছিল ও একটা পেঁচি। যা শুনে সবাই হেসে গড়িয়ে পড়েছিল সেদিন। আজও সেই নামে ডাকে পিকলু। তবে 2 বছরের ছোট হয়েও টিনা পিকলুকে নাম ধরেই ডাকে। দাদা তো বললই না কখনো, তার ওপর তুই তুকারি করে। পিকলু টিনাকে দিয়ে অনেকবার দাদা বলানোর চেষ্টা করে বিফল হয়েছে। ছোট্ট থেকেই বড্ড জেদি আর একগুয়ে মেয়ে এই টিনা ওরফে নবনীতা। আর ছোটবেলায় তো টিনা একটা পুতুল ছিল যেন, যেই দেখতে আসতো আদর না করে পারতো না। তাতেও পিকলুর হিংসা হতো, বলতো সবাই শুধু পেঁচিকেই ভালোবাসে, আমাকে তো কেউ কোনোদিন গাল টিপে দেয় না। পর্ণা হেসে বলতো, তোর গালগুলো কি টিনার গালের মতো ফুলো ফুলো নাকি? ওর গাল দেখলেই সবার টিপে দিতে ইচ্ছে করে। তারপর থেকে সবাই মিলে কোথাও গেলে টিনাকে আড়াল করে রাখতো পিকলু, যাতে টিনার গালে কেউ হাত না দেয়। আসলে টিনাকে ছোটবেলায় নিজের সম্পত্তি মনে করত পিকলু। টিনা এবার 11-এ উঠেছে, আর পিকলু জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার অপেক্ষায় রয়েছে। এত পড়ার চাপের মধ্যেও দুজনের ঝগড়া আর পেছনে লাগার কিন্তু কোনো বিরাম নেই। পারেও বটে ছেলে মেয়ে দুটো, তবে টিনার থেকে পিকলু বেশি পেছনে লাগে ওর।
রোজ একবার করে এ বাড়িতে আসা যায় পিকলুর, আর টিনাকে রাগিয়ে ও সব থেকে বেশি মজা পায়। টিনাও যায় ওদের বাড়ি, তবে পিকলু বেশি আসে এখানে। কিছুদিন বাদেই জয়েন্টের রেজাল্ট বেরোলো। রাতে পিকলু টিনাদের বাড়ি এলো হাতে কটা ফিশ ফ্রাই নিয়ে। টিনা দেখেই বুঝে গেল ওর আগমনের উদ্দেশ্য, তবু চুপ করেই থাকলো, কিছু বলল না সে। পিকলু এসেই চিৎকার করে বলল, আন্টি আন্টি আন্টি, শিগগির কফি বানাও, শিগগির কফি বানাও, ফিশ ফ্রাই এনেছি। টিনা মুখ বেঁকিয়ে বলল, মহারাজের আর জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে কি না, তাই এত গলার জোর। নিশ্চয়ই ভালো রেজাল্ট হয়েছে। পিকলু টিনার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই পেছি, তোর কি রে? এবার থেকে না কে তোকে অঙ্ক দেখিয়ে দেয় আমিও দেখবো। ও আমার মাস্টার মশাই এলেন রে, তোর হেল্প ছাড়া এবার দেখবি আমি 90% পাই কিনা। ঠিক আছে, করে দেখিয়ে দে তো, আমি কানে শুনতে তো পাবো, তাতেই ধন্য হব। এই এই এই, তোরা থামবি? দেখা হলেই শুধু ঝগড়া। কোথায় ছেলেটা ভালো রেজাল্ট করেছে আনন্দ হবে তা নয়। তুই বসতো পিকলু, আমি কফি করে আনছি। বিথি ঘর থেকে বেরিয়ে যেতেই পিকলু ফুট কাটল। আসলে ওই সবাই সবার তো আবার ভালো দেখতে পারে না, হিংসাও করে আবার কেউ কেউ। শুনেই টিনার নাকের পাটা ফুলে উঠল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। পিকলু বুঝলো কেস জন্ডিস, এক্ষুনি ওই পটল ছেঁড়া চোখ দুটো দিয়ে তাকে যেন ভস্ম করে দেবে। আন্টি, কফি কত দূর? আমার আবার এক্ষুনি বেরোতে হবে। বলেই রান্নাঘরের দিকে কেটে পড়ল পিকলু, আর টিনা যেন আগুন ঝরাচ্ছে তার দু চোখ দিয়ে। হাতের কাছে পেলে ওর মজা দেখিয়ে দিত আজ, কি ভাবে নিজেকেও। জয়েন্টে খুব ভালো রেজাল্ট করে দুর্গাপুরে পড়তে গেল পিকলু। যাবার সময় বেশ মন খারাপ। বাড়ি থেকে দূরে থাকতে হবে বলে শুধু নয়, টিনাকে আর তো জ্বালাতেও পারবে না, সেটাই বেশি দুঃখ তার কাছে। শুনে টিনা মুখ ভেঙচে বলল, আমি বাঁচবো তোর হাত থেকে, তুই দূরে গেলে আমার শান্তি। রোজ রোজ তোর ওই হুতম প্যাচার মতো মুখটা আমায় দেখতে হবে না রে। কথাটা শুনেই বিধি মারতে গেল মেয়েকে। পিকলুর মা পর্ণা সরিয়ে দিল টিনাকে। বিধি রেগে গিয়ে বলল, এই তোমার আশকারা পেয়েই মেয়েটা এরকম বাদর হয়ে উঠেছে জানো তো। যখন যা খুশি বলে ছেলেটাকে, দিন দিন ভারী অসভ্য তৈরি হচ্ছে। একদম ঠিক বলেছো তুমি, তবে বাদর নয়, এটা বাদরি নয়। তোমার মেয়ে একটা বাদরি, একটা বাদরি। ব্যাস, আর যাই কোথায়, আবার ধুমধুমার বেঁধে গেল দুজনে। টিনা মারতে উঠল পিকলুকে, বিধি আর পর্ণা মিলে ওদের সামলালো। পরদিন পিকলু চলে গেল দুর্গাপুর, যদিও মাসে একবার বলে গেল আসবে বলে। কিন্তু কদিন যেতে না যেতেই টিনা বুঝতে পারল ও খুব মিস করছে পিকলুকে। কেউ যে আর তাকে বিরক্ত করে না। সামনে বোর্ডের বড় পরীক্ষা, অথচ টিনা মন বসাতে পারছে কই। শুধু মনে হচ্ছে পিকলু থাকলে কত ভালো হতো। পড়াশোনায় হেল্পও করে অনেক সময় বদমাস ছেলেটা। টিনা মনে মনে গালাগালি দেয় পিকলুকে। তোর দুর্গাপুর যাওয়ার কি ছিল? এখানে কি পড়াশোনা করে না নাকি কেউ? তুই আমার হাত থেকে বাঁচার জন্যই গেছিস ওখানে। আমি কি বুঝি না? সব বুঝি। কত অঙ্ক আটকে যাচ্ছে, কিছুতেই সলভ করতে পারছি না। তুই থাকলে কত সহজে করে ফেলতিস। ভাবতে ভাবতে টিনার চোখ দুটো জ্বালা করতে থাকে। জল আসার আগেই নিজেকে সামলে নেব। মাঝে মধ্যে ফোনে কথা হয় দুজনে, তবে কেজো কথাই বেশি হয়, মজার হয় কোথায় ফোনে।
দিন দিন বড্ড বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে পিকলু আজকাল। টিনার যেন মনে হয় পিকলু তার কাছ থেকে অনেক দূরে সরে গেছে, আর নাগাল পাবে না কোনোদিন ওর। পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা গেল এই 4% নাম্বার দিয়ে পাশ করেছে টিনা। সব থেকে মজার ব্যাপার হলো ম্যাথসের নাম্বার সব থেকে বেশি। পিকলু শুনে ফোনে কনগ্রাচুলেট করে বলল, ওই আমি অঙ্ক করে দিতাম বলেই এত নাম্বার পেলি, নইলে 5 নম্বর উঠতো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আসলে খাতা যারা দেখেছে তারা সব তোর বন্ধু কি না, তাই দয়া করে আমায় নম্বর দিয়ে দিয়েছে তোর কথা ভেবেই। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার ইচ্ছা টিনার বরাবর, তাই ম্যাথসের নাম্বার বেশি থাকলেও সে অনার্স সাবজেক্ট হিসেবে স্ট্যাটিস্টিক্স নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলো। পিকলু এসেছিল তখন দুর্গাপুর থেকে। ওরা 4 জন মিলে ঘুরতে বেরোলো একদিন টাকিতে। সকাল সকাল বেরিয়েছিল। সেখানে নৌকা চড়তে গিয়ে টিনার মাথার ঝুঁটিটা নেড়ে দিয়ে পিকলু বলল, এবার আমাদের পেচিটা তো বড় হয়ে গেল, কলেজে ভর্তি হয়েছে, আবার কিনা সেন্ট জেভিয়ার্স কলেজ। কলেজে গিয়ে তো যা কায়দা হবে সে আর বলার নয়, কাউকেই আর পাত্তা দেবে না, ভাববে ওই কি না কি হনু আমি। ও তো এবার কলেজের হার্ট থ্রব হয়ে উঠবে সবার। হ্যাঁ, বলেই হি হি করে হেসে উঠল। টিনা রেগে ঘুম হয়ে গেল, কোনো উত্তর দিল না। পিকলুর ওপর ওর অনেক রাগ আর অভিমান, কেন তা নিজেও জানে না। পর্ণা হেসে পিকলুকে বলল, আচ্ছা, তুই কি ওর পিছনে লাগার জন্য দুর্গাপুর থেকে ছুটে আসিস নাকি? কেন মেয়েটার পিছনে এত লাগিস বলতো? তোমার ওই আদরের নন্দিনীকে আর কে পাত্তা দেয় বলো তো, একা ওই আমি ছাড়া? তাতেই কত গুমোর, মাটিতে পা পড়ে না যেন, ধরাকে সরা জ্ঞান করে আজকাল। টিনা পিকলুর দিকে এমন ভাবে তাকালো যেন ভস্ম করে ফেলবে। আর ভালো মানুষের মতো মুখ করে আকাশ দেখতে লাগলো পিকলু। এবার পর্ণা আর বিথি না হেসে পারল না। সত্যি পিকলু পারেও বটে। সেদিন দুর্গাপুর থেকে পিকলু একটা সুন্দর দেখতে মেয়ের ফটো পাঠিয়েছিল টিনাকে। লিখে দিয়েছিল, আমার গার্লফ্রেন্ড ঋষিতা, কি দারুণ দেখতে না, দেখ দেখ দেখ, পছন্দ তো? মেয়েটার কপাল পুড়ল, আর কোনো ছেলে পেল না রে। পিকলু রাগের ইমোজি পাঠালো। টিনার মাঝে মাঝে ঋষিতার কথা ভেবে মাথাটা গরম হয়ে যায়। মেয়েটা নিশ্চয়ই সারাক্ষণ পিকলুর সাথেই থাকে, ঘোরে। আজকাল পিকলু ঋষিতার কথা আর একদম বলে না। টিনা মাঝে মাঝে খুঁচিয়ে জানতে চাইলে পিকলু তাকে শুধুই হাসির ইমোজি পাঠায়, ব্যাস এইটুকুই। টিনা কলেজের পড়াশোনা শেষ করলো, এবার ভাবছে এমটেকও করবে সে। পিকলুকেও তাই বলেছিল। পিকলু অবশ্য আজকাল সেভাবে কারোর খোঁজ খবর নিতেই পারে না। পড়াশোনার শেষে ক্যাম্পাসিং চলছে এখন, নিজের কেরিয়ার তৈরি করার সময় এটা। দেখতে দেখতে সময় এগিয়ে গেল নদীর স্রোতের মতো। এবার কলেজের ক্যাম্পাসিং এ ভালো একটা চাকরি পেয়ে গেল পিকলু। কিছুদিন বাদে ও গুড়গাঁও চলে যাবে। হোলির ছুটিতে বাড়ি এলো সবার সাথে দেখা করতে। দোলের দিন সকালে পিকলু এক মুঠো রং নিয়ে টিনাকে মাখাতে এলো, কিন্তু তাকে দেখে খুব অবাক হয়ে গেল পিকলু। কিরকম একটা ফ্যাকাশে নিষ্প্রাণ চেহারা হয়েছে তার। মেয়েটার চোখের নিচে কালি পড়েছে। হঠাৎ এরকম হলো কেন? বারবার জানতে চাইলেও টিনা বলল, না রে, আমার তেমন কিছু হয়নি, ওই শরীরটা একটু খারাপ, সেরকম কিছু না, ছাড়, বাদ দে। তা তোর ঋষিতার খবর কি? তুই গুড়গাঁও চলে যাবি, নিশ্চয়ই তার মন খারাপ। টিনা জানতে চাইল। তার মুখে একটা ম্লান হাসি। দোষ সেরকম কিছু নয় রে, আমি চলে যাব তাতে ওর কি? ও খুব ক্যারিয়ারিস্ট, তাছাড়া ও নিজেও তো বিদেশ চলে যাচ্ছে এমবিএ করতে। আমাদের বন্ধুত্বটা আর 5টা বন্ধুর মতোই। তাহলে আমাকে ফটো পাঠিয়ে গার্লফ্রেন্ড বলে জানালি কেন? ও তো খেপানোর জন্য পাঠিয়েছিলাম।
তা তুইও তো এতদিনেও একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারলি না, কোনোই গুণ নেই দেখছি তোর। এমন একটা ঘ্যামা কলেজে পড়ে কোন কাজটা করলি শুনি? যা বলেছিস, অঙ্কে যারা কাঁচা হয় তারা জীবনে সব কিছুতেই হেরে বসে থাকে। টিনার কথায় পিকলু খুব অবাক হয়ে গেল, মাথায় কিছু ঢুকলো না তার। তবে রং আর দেয়া হলো না টিনাকে, হাতের রং হাতেই থাকলো। টিনাকে দেখে পিকলুর রং মাখানোর কোনো ইচ্ছাই রইল না, আর টিনা নিজেও পিকলুকে রং দিল না। অথচ আগে দোলের দিন দুজন দুজনকে ভূতের মতো রং মাখাতো। রং খেলাটা দুজনের কাছে বেশ মজার ব্যাপার ছিল তখন। বাড়িতে এসে পিকলু মার কাছে জানতে চাইল, টিনার চেহারাটা এত খারাপ হয়ে গেছে কেন না? কিরকম অসুস্থ লাগছে দেখতে ওকে। পর্ণাও কিছু বলতে পারল না। আমি অনেকবার জানতে চেয়েছি ওদের কাছে, শুধু বলেছে এমনি শরীরটা খারাপ হয়েছে। আমিও বুঝতে পারছি না, ফুলের মতো মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন। বলল এবার স্ট্যাট নিয়ে পড়বে, কিন্তু তাও তো ভর্তি হলো না দেখছি। বিথি আর ওর বর সুকান্তর মনটাও বেশ খারাপ দেখি। এত দিনের সম্পর্ক, অথচ আমাদের এখন কেন এড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর এসব নিয়ে বেশি জোর তো করা যায় না, না? তবে টিনার কথা ভেবে মনটা খুব খারাপ হয়ে যায় রে, অথচ কিছু করারও নেই আমাদের। পিকলু যে কদিন ছিল রোজ একবার যেত টিনাদের বাড়ি। ওরা কেউ আর আগের মতো ছিল না, সবাইকে যেন অসম্ভব বিষণ্ণ লাগতো তার। অথচ কেউ কিছু জানাতোই না, কথাও খুব কম বলতো ওরা। পিকলু বুঝতেই পারতো কিছু তো একটা হয়েছে ওর, যা ওরা চেপে যেতে চাইছে। পিকলুর অবাক লাগছে, টিনার হয়তো শরীরে কোনো সমস্যা হচ্ছে, অথচ সে কিছু জানতেই পারছে না। আজ ওরা কাউকে ভরসা করে কিছু বলতে পারছে না, অথচ একদিন তারাই সবকিছু আগে জানতো। আজ সম্পর্কটা কি করে এত খারাপ হয়ে গেল? তাদের দুই বাড়ির মধ্যে সেই ভরসাটাই এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। পিকলু কিছুতেই বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা। পিকলু ফিরে গেল পরদিন। ও প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ল এবার। নতুন চাকরিতে জয়েন করা, থাকার ব্যবস্থা করা, এসব করতে করতেই বেশ কিছুদিন কেটে গেল ওর। পিকলুর সাথে তার অফিস কলিগ বিজয়তার খুব বেশ বন্ধুত্ব হয়ে গেল। বিজয়তা অবাঙালি হলেও দুজনের মেন্টালিটির বেশ মিল আছে, তাই বন্ধুত্ব থেকে বিশেষ বন্ধু হতে বেশি সময় লাগলো না। অফিসের পর দুজনের এদিক ওদিক ঘুরে বেড়ানো তো চলতেই থাকে। একটা টাইম ছিল যখন রোজ রাতে একবার করে মাকে ফোন করা ওর রুটিনের মধ্যেই পড়তো, অথচ আজকাল 3-4 দিন বাদে মায়ের সাথে কথা হয়। মায়ের কথায় অভিমানের ছায়া থাকে, যদিও এসব নিয়ে পিকলু এখন আর সেভাবে মাথা ঘামায় না। তার মানসপটে এখন আর সেই পেচির মুখ ভেসে ওঠে না। আস্তে আস্তে টিনা নামের মেয়েটা যেন তার জীবন থেকে হারিয়ে গেল। সেদিন মা কি একটা কথায় টিনার প্রসঙ্গ তুলতে যাচ্ছিল, কিন্তু পিকলু অন্য কথা বলে সেটাকে চাপা দিয়ে দিল। পর্ণাও আর ওই প্রসঙ্গে গেল না। ছ মাস হয়ে গেল, পিকলুর বাড়ি আসা হয় না। সেটা বলতেই ছেলে বলল, দিওয়ালির সময় ছাড়া যেতে পারবো না, এখন ছুটি কোথায়? দিওয়ালি তো সে অনেক দেরি, এর মধ্যে আর আসতে পারবে না পিকলু। কতদিন দেখিনি ছেলেটাকে। পর্ণার মনটা বেশ বিষণ্ণ হয়ে উঠল। আজকাল ওর হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ওর সাথে একটা মেয়ের ছবি থাকে। পর্ণা জিজ্ঞেস করতে গিয়েও করে না, কেমন যেন সংকোচ বোধ হয় তার।
যদি কিছু ছেলে খারাপ ভাবে। সেদিন পিকলুর বাবা বিবেক জানতে চাইল, তোমার ছেলের খবর কি? কত ফোন টোন তো করো না বোধ হয়, আগের মতো শুনি না তো। খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, না মানে ও অত সময় পায় না বোধহয়, কাজের চাপ বাড়ছে দিন দিন। আজ অফিস যাওয়ার সময় টিনাদের দেখলাম, তিনজন মিলে কোথায় যেন যাচ্ছে। আমি জানতে চাইলে সুকান্ত বলল এই একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। তার জন্য জানতে চাইলে এড়িয়ে গেল বলে মনে হলো। হ্যাঁ, আজ কয়েক মাস হলো ওদের এরকমই দেখছি, কিরকম যেন এড়িয়ে যাচ্ছে। পিকলু এসে তাই বলছিল, অথচ টিনাকে দেখে কেমন যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন। কি যে হয়েছে জানি না। আমার না খুব চিন্তা হয় মেয়েটার জন্য, অথচ ওরা কিছু না জানলে বুঝবই বা কেমন করে। সেদিন টিনার জন্মদিন ছিল। আজকের দিনটা পিকলুর ভুল হয় না টিনাকে উইশ করতে। সকাল সকাল মনে করে ফোন করলো। এমনিতেই অনেকদিন টিনাকে ফোন করা হয়নি, টিনাও এর মধ্যে ফোন করেনি। নিশ্চয়ই খুব রেগে গেছে পেয়েছি তার উপর। কিন্তু ফোন করতেই সুইচ অফ হয়ে গেল। কি হলো কে জানে, এমন তো কোনোদিন হয় না। পরপর 3 দিন ফোন সুইচ অফ এলো। মাকে ফোন করে জানালো পিকলু। মা শুনে অবাক হলো বেশ। সেও কিছু জানে না, বলল খোঁজ নিয়ে দেখবো কি হলো। কিন্তু তারপর যা হয় কারোর আর কিছু মনে থাকে না। পিকলুও ভুলে গেল সেটা। সেদিন পিকলুর অফিসে জরুরি একটা মিটিং ছিল। ফোন সাইলেন্টে রাখা থাকে। মিটিং সেরে বেরিয়ে দেখলো দুপুর 2টো বাজে। এবার লাঞ্চে যেতে হবে তাকে। তার আগে ফোনটা সাইলেন্ট মোড থেকে নর্মাল মোডে আনতে হবে। ফোন হাতে নিয়ে দেখে মায়ের অনেকগুলো মিসড কল। অবাক হয়ে গেল পিকলু। অফিসের সময় মা কোনোদিন তাকে ফোন করে না, কিন্তু কি এমন হলো যে মা তাকে এতবার ফোন করল? পিকলু চিন্তিত হয়ে পড়ল। ফোনটা করতেই মা কেঁদে ফেলল। আজ অফিসের মধ্যেই হঠাৎই তোর বাবা অজ্ঞান হয়ে গেছিল। অফিস থেকেই হসপিটালে দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন সেরিব্রাল অ্যাটাক, একটা ব্লাড ক্লট পাওয়া গেছে ব্রেনের ভিতরে। এখনো জ্ঞান ফেরেনি। টিনার বাবা মা আমার সাথে আছে, কিন্তু তুই না এলে কি করে কি হবে জানি না। আমার বেশ ভয় লাগছে বাবু, তোর বাবার যদি জ্ঞান না ফেরে। সে বলছে আর কাঁদছে। পিকলু মাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পৌঁছানোর চেষ্টা করছি। বাবার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না। পিকলুর হাতে একদম সময় নেই। সে বিজয়াতার উদ্দেশ্যে একটা মেসেজ লিখে বেরিয়ে পড়ল অফিস থেকে। কলকাতা এয়ারপোর্টে নেমে সে সোজা হসপিটালেই পৌঁছালো। দেখলো মা, বিথি, আন্টি, সুকান্ত আঙ্কেল আর বাবার 2জন অফিস কলিগ ওখানে রয়েছে। এই কয়েক ঘন্টার মধ্যে মায়ের যেন অনেকটা বয়স বেড়ে গেছে। পিকলুকে দেখেই মা তাকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করলো। তুমি কাঁদছো কেন মা? মা, শোনো, বাবার কিচ্ছু হবে না। এই তো আমি এসে গেছি মা, এসে গেছি আমি। হ্যাঁ, আমি সব সামলে নেবো মা, তুমি টেনশন করো না, একদম টেনশন করবে না তুমি। পর্ণা ছেলের কথায় এবার একটু স্বাভাবিক হলো, নিজেকে সামলে নিল অনেকটা সে। বাবার এবার জ্ঞান ফিরেছে, তবে এখনো আচ্ছন্ন ভাবটা রয়েছে। তারপর পিকলু সবাইকে বাড়ি চলে যেতে বলল। সে এখন হসপিটালে থাকবে, একেবারে ডাক্তারের সাথে কথা বলে তবেই বাড়ি ফিরবে সে। পর্ণা অবশ্য পিকলুর সাথেই থাকতে চাইল, কিন্তু পিকলুর আপত্তিতে আর বিথির জেরাজেরিতে বাড়ি ফিরতে বাধ্য হলো পর্ণা।
সারাদিন কারোর কিছু পেটেও পড়েনি। ছেলেটা এসেছে, কিছু তো খাবে, বাড়ি গিয়ে তাই রান্নাও করতে হবে তাকে। ডক্টর সৌমেন বাগচি রাত 9টায় রাউন্ড অ্যান্ড হসপিটালে। পিকলু তার সাথে কথা বলল। উনি জানালেন, আপাতত আপনার বাবা আউট অফ ডেঞ্জার, তবে ব্রেনের ক্লটটা ঔষধ দিয়ে যদি কিওর করা যায় সেটাই আমরা চেষ্টা করব। আজ এর বেশি কিছুই বলা যাবে না। এ ব্যাপারে যা ডিসিশন নেবার 2 দিন বাদেই নিতে হবে। রাতে হসপিটাল থেকে পিকলু ফিরে এলো। রাত 11টা নাগাদ খেতে বসলো মা ছেলে দুজনে। পর্ণার মনে হলো সে যেন ছেলের সাথে এক যুগ বাদে খেতে বসলো। কতদিন বাদে আজ ছেলের সাথে সময় কাটাবে। তার খালি মনে হচ্ছিল পিকলুর চেহারাটা কি খারাপ হয়ে গেছে, একটু রোগা লাগছে মনে হয় তার, নাকি মায়ের মন বলে ওটা মনে হচ্ছে। এমন সময় পিকলুর ফোন বেজে উঠল। ফোনটা নিয়ে সে ঘরে ঢুকে চাপা স্বরে কথা বলতে লাগলো। কিছু কথা পর্ণার কানে আসছিল। अरे यार, मैं बहुत मुसीबत में हूँ। मेरे फादर का तबीयत अच्छा नहीं है, हॉस्पिटल में एडमिटेड है। मेरा मम्मी इतना परेशान होकर रो रही है, मैं क्या बोलूँ। ठीक है, चलो गुड नाइट। এটা কি ওই মেয়েটা ফোন করলো যার সাথে পিকলুর হোয়াটসঅ্যাপে ডিপি দেওয়া আছে? পর্ণা ভাবল। পর্ণা আর কিছু জানতে চাইল না, শুধু বলল, আজ তোর অনেক ধকল গেছে, তাড়াতাড়ি শুয়ে পড় বাবু। আজ আর ভালো লাগছে না গো, এবার শুয়ে পড়বো। পিকলুর বাবার কোনো অপারেশনের দরকার পড়েনি। ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে ব্রেনের ক্লটটা রিমুভ করে ফেললো ডক্টররা। দিন 5 বাদে বাবা বাড়ি ফিরে এলো, আর তার 7 দিনের মাথায় পিকলু আবার তার কর্মস্থলে ফিরে গেল। এই কদিনে একবারের জন্য টিনাকে দেখেনি সে। ওর বাবা মা এসেছে রোজ খবর নিতে, কিন্তু টিনা তো এলো না একবারও। প্রচন্ড এক অভিমানে পিকলুর মনটা ভরে গেল। টিনা নিশ্চয়ই শুনেছে সে এসেছে এখানে, অথচ একবারও দেখা করতে এলো না। কেন এটা করলো টিনা? সেও ইচ্ছা করে টিনার কথা উল্লেখ করলো না। তবু কেন যে মনটা এত খচখচ করতে থাকে পিকলুর, সে নিজেও জানে না। হয়তো একেই বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আজকাল কাজের চাপে কোনো কিছুই মাথায় থাকে না পিকলুর। কাজের সময় এখন 24 ঘন্টা হলেই যেন ভালো হয় তার। সেদিন বিজয়দের বাড়ি থেকে ওর দিদি আর দিদির হাজবেন্ড এসেছিল। পিকলুকে বলেছিল ওদের সাথে দেখা করতে। পিকলু মিট করেছিল একটা ক্যাফেতে, কিন্তু ইমপ্রেস হওয়ার মতো কিছুই হয়নি। ওদের মুখেই শুনলো তাদের ফ্যামিলিটা খুব কনজারভেটিভ, মারাঠি না হলে তাদের ফ্যামিলিতে বিয়ে দেওয়া হয় না। শুনে পিকলু পাঁচন গেলার মতো মুখ করে বসেছিল। সে বুঝতে পারছিল না এসব কথা তাকে কেন শোনানো হচ্ছে। তার বন্ধু সব জেনে শুনেই তার সাথে মেলামেশা শুরু করেছিল। এখন যদি সেরকম কিছু হয় তবে অনায়াসে সে সরে যেতেই পারে। ওদের সাথে দেখা হওয়ার পর মেজাজটা আরো খিচড়ে গেল যেন। সরি বলে ওখান থেকে উঠে গেল পিকলু। আজ কদিন হলো মায়ের সাথে কথা হয় না, এতটাই ব্যস্ত থাকে সে। মা নিজেও ফোন করে না, কারণ সে জানে ছেলের ব্যস্ততার কথা। পিকলু নিজের সময় মতো ফোন করে মাকে। এখন বাজে রাত 12:30। পিকলু একটা কাজ সেরে ল্যাপটপটা বন্ধ করলো সবে। অরিজিৎ সিং এর একটা গান শুনতে শুনতে এবার ঘুমিয়ে পড়বে ও। এটাও রোজকার কাজ, না হলে ঘুম আসে না তার। আর তখনই ফোনটা বেজে উঠল। এত রাতে মায়ের ফোন। পিকলুর বেশ অবাক লাগে। তার কাছে রাত 12:30 মানে এমন কিছুই নয়।
কিন্তু মা তো এই সময় ঘুমিয়েই পড়ে। বিশেষ করে বাবা অসুস্থ হওয়ার পর বেশ নিয়ম মেনেই চলে মা। তবে কি বাবার আবার শরীর খারাপ হলো? বেশ চিন্তিত হই ফোনটা ধরে সে। মা কান্না চাপা গলায় বলল, জানিস পিকলু, টিনার কি হয়েছে? বোঝাই যাচ্ছে এতক্ষণ কাঁদছিল মা। আমি তো কিছুই জানি না, ওর সাথে তো আমার কোনো রকম যোগাযোগই নেই। কেন, কি হয়েছে টিনার? ওর ব্রেস্ট টিউমার ধরা পড়েছে রে। এটা এটা বেশ কিছুদিন আগেই হয়েছে। মা বলতে বলতে আবার কেঁদে ফেলল। পিকলু শুনেই স্তব্ধ হয়ে গেছে। এটা কি খবর দিল মা? আর এজন্যই কি ওরা এতদিন এড়িয়ে চলছিল সবাইকে? কি রে, তুই এমন চুপ করে আছিস কেন? কোনো কথাই তো বলছিস না। আমি তোর বাবা ঘুমিয়ে পড়ার পর তোকে ফোন করে জানাচ্ছি, ওর সামনে তো এসব জানানো যাবে না। পিকলু ধরা গলায় জানতে চাইল, এটা কবে ধরা পড়েছে? বেশ কিছুদিন আগেই হবে নিশ্চয়ই। বেশ কয়েক মাস আগেই, দোলের আগেই। ওরা এসব কাউকেই জানাতে চায়নি। এতদিন ট্রিটমেন্ট চলছিল, ডাক্তার আশ্বাস দিয়েছিল ওরাও ভালো হয়ে যাবে ভেবেছিল, কিন্তু এখন ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে বাঁ দিকের ব্রেস্ট অপারেশন করে বাদ দিয়ে দিতেই হবে। আর সেটা যত তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। জানার পর প্রচন্ড ভেঙে পড়েছে রে টিনা। আর এসব কথা জানতে পারলাম আমাদের কাজের মেয়ে মিনতির কাছে। ও তো টিনাদের বাড়িও কাজ করে। জানার পর আমার খুব অভিমান হয়েছিল, ওরা আমাদের এতটা পর ভাবে। কিন্তু মিনতি বলল ওরা এসব কাউকেই বলতে চায়নি, ওদের আলোচনা শুনে ফেলেছে। আর তারপর থেকেই টিনা খুব কান্নাকাটি করছে। তাই আমি আজ অভিমান করেও চুপ থাকতে পারলাম না। ওদের ওদের বাড়ি গিয়েছিলাম বিকেলে। মেয়েটার কি অবস্থা হয়েছে, আমাকে জড়িয়ে ধরে সোমা নিয়ে কেঁদে গেল। আমার বুকটা তখন ফেটে যাচ্ছিল রে টিকলু। কি হবে ওর, আমি তো ভাবতেই পারছি না। টিনার অপারেশন কবে হবে, তারিখটা জানো তুমি? হ্যাঁ, নেক্সট উইকে, 17 তারিখে। ঠিক আছে, আমি চলে যাব। ফোনটা রেখে দেয় পিকলু। সারাটা রাত পিকলুর চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই ওর কানে একটাই কথা বাজছে, টিনার ব্রেস্ট টিউমার হয়েছে, অপারেশন করে ওর বাঁ দিকের ব্রেস্ট বাদ দিতে হবে। আর সেটা জানার পর থেকেই মেয়েটা ভেঙে পড়েছে অসম্ভবভাবে। পিকলু ভেবে পাচ্ছে না এই বয়সে এ রোগ হয় কি করে। আর এটা তো ভাবতেই পারছে না পিকলু টিনার নাকি ব্রেস্টে টিউমার হয়েছে। ইমিডিয়েট অপারেশন না করলে বিপদ আছে। না না, টিনা ঠিক বাঁচবে, ওকে বাঁচতেই হবে। এতদিন টিনার প্রতি তার উদাসীনতার জন্য নিজেকেই দোষী করল ও। সারাটা রাত পিকলু ছটফট করে গেল, এক মুহূর্ত ঘুমোতে পারল না। চোখের উপর শুধু টিনার মুখটাই ভাসছে, শরতের শিউলির মতো মুখে শুধু কষ্টের ছাপ। কি করবে পিকলু? তাকে তো টিনার কাছে যেতেই হবে। সে না গেলে টিনা সুস্থ হবে কি করে? টিনার যদি কিছু হয়ে যায়? কথাটা ভাবতেই কান্না পেল পিকলুর। ওর জীবনের সবকিছুর সাথে জড়িয়ে আছে টিনা। এটা যেন এই প্রথমবার উপলব্ধি করতে পারল সে। না, টিনাকে সে বাঁচাবেই, যে করেই হোক। তার আর কিচ্ছু চাই না। আজ বুঝতে পারছে সে টিনা তার কতখানি ছিল। এতদিন মনের ভিতর টিনার প্রতি যে ভালোবাসা ছিল, আজ সেটাই যেন নতুন করে উপলব্ধি করল পিকলু। টিনাকে ছাড়া তার জীবন অচল, জল ছাড়া মাছের মতো। সে বাঁচতে পারবে না। শুধু শুধু এতদিন দিশাহীন নাবিকের মতো সমুদ্রের দিক বদল করে গেছে সে। তার ভালোবাসার মানুষটা যে তার মনের ভিতর রয়ে গিয়েছে সেটা বোঝেনি এতদিনও।
টিনার অপারেশন থিয়েটারে ঢোকার সময় হয়ে গেছে। তাকে বাড়ির সবাইকে দেখতে দেওয়া হবে, এটাই নিয়ম। তার চোখ যেন কাকে খুঁজে চলেছে। তার এই সময়ে সে কি একবারও আসবে না? তাকে না দেখলে যে সে মরতেও রাজি নয়। ঈশ্বরের কাছে তার একটাই আর্জি, ওকে ওকে তুমি আমার কাছে এনে দাও, একবারের জন্য। দূর থেকে দেখতে পেল টিনা সবাই দাঁড়িয়ে আছে, বাবা মা, পর্ণা, কাকিমা, কাকু, আর সবাইকে ছাপিয়ে একজনের দিকে চোখ আটকে গেল তার। ওকেই তো তার চোখ খুঁজছিল। তার চোখ দুটো জলে ভরে উঠল। কতদিন বাদ এসে দেখতে পেল পিকলুকে। টিনার কাছে জ্যামুক্ত তীরের মতো ছুটে এলো পিকলু। তার হাত দুটো নিজের হাতে শক্ত করে চেপে ধরল। টিনা, ভয় পাস না, আমি আছি তো তোর সাথে। তুই ঠিক ভালো হয়ে যাবি। নইলে আমি বা বাঁচবো কার সাথে? আমাদের দুজনের সামনেই যে সারাটা জীবন পড়ে আছে রে। এত সহজে হারলে তো চলবে না। টিনা তাকিয়ে আছে পিকলুর দিকে এক দৃষ্টে, যেন কতদিন বাদে দেখছে সে তার ভালোবাসার মানুষটাকে। কত বদলে গেছে না পিকলু। চাকরির দায়িত্ব আর চাপ সেই উচ্ছল মজার ছেলেটাকে অনেকটা বদলে দিয়েছে। পিকলু এখন শুধু একজন দায়িত্ববান মানুষ। পিকলু আবার বলল, তোর জন্য আমি সব করতে রাজি টিনা। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আমাকে প্রমিস কর, আমার কাছে ফিরে আসবি তুই। তোর জন্য আমি শুধু ওখানে চাকরি ছেড়ে চলে এসেছি তাই নয়, আমি সব কিছু ছেড়ে চলে এসেছি তোর কাছে। তোর কাছে আসার জন্য ছুটি দেবে না বলেছিল ওরা, তাই চাকরিটা ছেড়ে এলাম। তুই শুধু আমায় কথা দে তোর মনের জোর কোনোদিন হারাবি না। এভাবেই হাসি মুখে ফিরে আসবি আমাদের সবার কাছে, বুঝলি? এবার টিনা পিকলুর হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলল, বোকা ছেলে। তোকে ছেড়ে আমি কোথায় যাব? তুই আমার পাশে থাকলে আমি আমি মৃত্যুকেও হারাতে পারি। অপেক্ষা করিস, আমি ঠিক ফিরে আসব। আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম এতদিন। টিনাকে ট্রলি ঠেলে নিয়ে ঢুকে যাচ্ছে ওটিতে। ওর হাসি মাখা মুখে নতুন করে বাঁচার আলো উপচে পড়ছে। পিকলু জানে তার ভালোবাসার মানুষ টিনা তার কাছে ফিরে আসবে। ওকে ওকে আসতেই হবে। প্রকৃতির সাথে অন্তরঙ্গতা যখন বাড়ে, তখন নিজের অজান্তেই দিগন্ত হাতছানি দিয়ে ডাকে বারবার। সেই অমোঘ ডাক অস্বীকার করার মতো ক্ষমতা আমার মতো প্রকৃতিপ্রেমী মানুষের নেই। তাই কোনো কালেই আমি ঘরকুনো স্বভাবের ছেলে হয়ে থাকতে পারিনি। নিজের সর্বক্ষণের কর্মব্যস্ততাটাকে কাটিয়ে বারবার প্রকৃতির কোলে গিয়ে মাথা রেখেছি। কিন্তু আজ এই পড়ন্ত বিকেলের সময় আমার বাড়ির ছাদে খোলা আকাশের নিচে বসেও মনটা বেজায় অস্থির। বেশ খানিকটা বিষণ্ণতার ভাব আমায় গ্রাস করেছে। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে। ছাদে আমি একা নই, আমার পাশে বসে রয়েছে আমার খুব কাছের বন্ধু সুদীপ। সে আমার এমন ভাবের সম্পূর্ণ কারণটাই জানে। বেশ খানিকক্ষণ আমি এমনভাবেই চুপচাপ বসেছিলাম। সুদীপই প্রথমে মুখ খুলল। দেখ অপূর্ব, এমনভাবে থাকলে কি করে চলে বল? কোথাকার কে মেয়ে, তার জন্য এমন করে মন খারাপ করলে চলে? একটা কথা বলি শোন, তুই ওকে ভুলে যা। তুই খুব ভালো একটা ছেলে। আমি তো বলছি আমার বোনের সাথে তোর বিয়ে দেব, দেখবি ও তোকে খুব ভালো রাখবে। আমি ওর দিকে চোখ পাকিয়ে ফিরে তাকাতেই ও চুপ করে গেল। একে আমার মন মেজাজ ভালো নেই, তার উপরে
এই আহাম্মকটা বছর দেড়েক ধরে এই একটা জিনিসই কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, ওর বোনকে নাকি আমার সঙ্গে বিয়ে দেবে। ওর বোনকে আমি কোনোদিনও নিজের চোখে দেখিনি, তবে ওর কাছেই শুনেছিলাম ওর বোন এতটাই সরল যে তাকে যদি বলা হয় যে রথ দেখা আর কলা বেচা দুই হবে, তাহলে যে সত্যিই রথ দেখতে গিয়ে কলা বেচতে বসে পড়বে। দেখ, আমার মন মেজাজ ভালো নেই, তুই এখন বাড়ি চলে যা, পরে তোর সাথে কথা বলবো। তার মানে এই কদিনেই মেয়েটা তোকে তার প্রেমে ভালোই বশ করে ফেলেছে, তাই তো? আচ্ছা, একটা কথা বল দেখি, যদি এতই ভালোবেসে ফেলেছিলি তাহলে শেষে ওই রকম ঝগড়া করতে গেলি কেন? সবটাই তো ঘটেছে শালা তোর জন্য। তুই না ওর হাতে চর খাবি, আর আমি না ওকে রেগে মেগে উল্টোপাল্টা কথা বলবো। আমায় খুব ভালোবাসিস, তাই না? আজ্ঞে না, 10 মাসের রুম ভাড়াটা বাকি আছে তো। ওই মেয়েটার একটা চড়ে যদি তুই মরে যেতিস তাহলে রুম ভাড়াটা কে দিত শুনি? তাই এরকম খেপে গিয়েছিলাম আর কি। আসলে এই কথাটা আমি ওকে এমনি বললাম। সুদীপ আমার খুব ভালো একটা বন্ধু। সেদিন ঘটনাটা এমনভাবে ঘটে গেল, আর ওই মেয়েটাও ওর গালে যখন একটা থাপ্পড় কষিয়ে দিয়েছিল, আমি তখন প্রেমের নেশা ঝেড়ে ফেলে এক নিমেষে আমার বন্ধুত্বটাকে আপন করে নিয়েছিলাম। কারণ সুদীপ আমার বন্ধুই নয়, আমার পরিবারের একটা অংশ। চলুন গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। আরে কখন আসবি তুই? ট্রেন যে এলো বলে। ভাই, আর 5 মিনিট, এই এসে পড়েছি। এই নিয়ে তুই কম করে 8-10 বার বললি যে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। 1 ঘন্টা হতে চললো, তোর এখনো কোনো খোঁজ নেই। হ্যাঁ রে, ঠিক করে বল তো, তোর 5 মিনিট কতক্ষণে হয়? ভাই রাগ করিস না, এইবারে সত্যিই 5 মিনিট। 5 মিনিট হোক আর 50 মিনিট, ট্রেনটা তো আর আমার বাবার নয় যে আমাদের জন্য অপেক্ষা করবে। তাই বেশি না বকে তাড়াতাড়ি আয়, না হলে আমি কিন্তু একা চলে যাব। তুই রাখ, আমি আসছি। এতক্ষণ প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাঁটতে হাঁটতে কথাগুলো বলছিলাম সুদীপকে। কথা শেষ করে ফোনটা রেখে একটা বেঞ্চের উপরে গিয়ে বসলাম। এই প্ল্যাটফর্মটাতে মানুষজনের ভিড় একেবারে নেই বললেই চলে। সূর্য পূব আকাশে তার তরি ভাসালেও প্ল্যাটফর্মের চারিদিকে কুয়াশার চাদরটা একেবারে পাতলা হয়ে আসেনি। প্ল্যাটফর্মের অ্যাসবেস্টারের ওপরের ফাঁক থেকে কিছুটা রোদ এসে পড়েছে আমার জিনিসপত্রের উপরে। এমন সময় কেউ বা কাদের কথা কানে ভেসে এলো। অনুভব করলাম একটা মেয়ের কণ্ঠস্বর। ডান দিকে ঘুরে তাকিয়ে দেখলাম পাশেই কতগুলো ছেলের সাথে একটা মেয়ে কথা বলছে। ছেলেগুলোকে লোকাল বাউন্ডুলে ছেলে মনে হলেও মেয়েটিকে দেখে কিন্তু তা মনে হলো না। মেয়েটির মুখ থেকে ব্যক্তিত্বের থেকে বেশি সরলতাই ঝরে পড়ছে। আচ্ছা, উঠে যাওয়ার ট্রেনটা কি এই 2 নাম্বার প্ল্যাটফর্মে দেবে? না গো মামনি, এখান থেকে তো যাওয়া যায় না। তাহলে কোন প্ল্যাটফর্ম থেকে যায়? ওটা তো আমার বাড়ির পাশ দিয়ে যায় মামনি। এই কুরুচিকর মন্তব্যটা করে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। মেয়েটা রেগে গেল না, বরং সাদা সরলভাবেই তার প্রশ্ন করে বসলো, আমি তাহলে অন্য প্ল্যাটফর্মে এসে পড়েছি। আচ্ছা, আপনার বাড়ির পাশের প্ল্যাটফর্মটা কত নাম্বার প্ল্যাটফর্ম? আর সেটা এখান থেকে ঠিক কতটা দূরে তা যদি একটু বলে দেন। সেরেছে। ছেলেগুলো যে মেয়েটাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে তাও কি সে বুঝতে পারছে না, নাকি না বোঝার ভান করছে? যাই হোক, ছেলেটা এমন উত্তর পেয়ে খানিকটা বিস্মিত হয়ে বলল, আরে মামনি, সে তো অনেক দূর। হ্যাঁ, কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে এই ট্রেনটা যায়, বুঝলে? সেটা কোন দিকে? ছেলেটা নিজের বাঁ হাতটা বুকের উপর বোলাতে বোলাতে বলল, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকেই ট্রেনটা যায়। সে সময় আমার মনে হচ্ছিল উঠে গিয়ে 2-1 কথা এদেরকে না শোনালে এরা এখানে থামবে না। কিন্তু ঘটনাটা উল্টো ঘটল। মেয়েটা ছেলেটার বুকের দিকে একবার তাকিয়ে তারপর বলল, এই শুকনো বাতার মতো জায়গাটার উপর দিয়ে অত ভারী ট্রেনটা যায়? এই, তোরা সব চুপ করবি? এই মেয়ে, বেশি নাটক করো না, ঠিক আছে? কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। দাদা, আমার বহুদিনের শখ বৃন্দাবন দেখার। তুমি এক কাজ করো, আমায় তোমার নাম্বারটা দাও। উটি থেকে ঘুরে আসার পরেই আমি তোমার সঙ্গে যোগাযোগ করে বৃন্দাবন যাব। মেয়েটা তো ভারী আজব মেয়ে।
এতটা ধীর স্থিরভাবে এত গুছিয়ে উত্তরগুলো দিচ্ছে, অথচ মুখ দেখে মনে হয় না যে সে এতটা বুদ্ধি ধরে বলে। নাকি তার সম্পূর্ণ কথাবার্তাটাই তার সরল মনের কথাবার্তা। ছেলেটা এতক্ষণে বেশ চটে উঠেছে। সে রাগান্বিত মুখে কিছু একটা বলতে যাবে, এমন সময় আর একটা মেয়ে সেখানে ছুটে এসে দাঁড়ালো। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আর এরা কারা? জানিস রিনা, এরা আমাকে বৃন্দাবন দেখাবে বলেছে। আমি ওর কাছ থেকে নাম্বার নিতে যাচ্ছিলাম, পরে ওর সাথে যোগাযোগ করে উটি থেকে ঘুরে এসে আমরা বৃন্দাবন যাব। এই রিনা নামের মেয়েটার মুখে হাবভাব দেখে মনে হলো সে সমস্ত কিছুটাই বুঝতে পেরেছে। সে ছেলেদের দিকে ফিরে তাকিয়ে বলল, দাদা, এর মাথায় না তারটা কাটা রয়েছে। এ যদি আপনাদেরকে কিছু বলে থাকে, এর হয়ে আমি আপনাদের কাছে এই 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 তুই চল চল সেদিকে চল। এই বলে সে তার হাত ধরে এক প্রকার টানতে টানতে আমার বাঁদিকে এসে দাঁড়ালো। এই, তোর মাথায় কবে বুদ্ধি খুলবে বলতো? তুই এত বোকা কেন রে? ছেলেগুলো যে তোকে নিয়ে মজা করছে, তুই কি কিছুই বুঝতে পারছিলি না? না রে, ওরা এমন কেন করতে যাবে? আমি ওদেরকে শুধু জিজ্ঞাসা করেছি উটির ট্রেনটা কি এই স্টেশনে আসবে। ওরা বলল না, অন্য স্টেশনে আসবে। ওদের বাড়ির পাশে কোন স্টেশন আছে সেখান থেকে আসবে। ওর বাবা কি শালা স্টেশন মাস্টার নাকি যে ট্রেন ওর বাড়ির পাশ দিয়ে যাবে? তুই যে কবে সব বুঝবি? কথাটা শেষ করার আগেই স্টেশনে ট্রেন ঢোকার অ্যানাউন্সমেন্টটা হলো। ইতিমধ্যেই দেখলাম সুদীপ আমার পাশে এসে দাঁড়িয়েছে। দেখেছিস, পুরো পারফেক্ট টাইমে পৌঁছে গেছি। আমাকে উদ্ধার করে দিয়েছিস ভাই। এই দুটো হাত জোর করে বলছি, আর এরকম পারফেক্ট টাইমে আসিস না। তথাস্তু বৎস। নে আর ঢং করিস না, ট্রেন এসে গেছে, চল উঠি। স্টেশনে ট্রেন এসে থামলে দুজনে S3-তে উঠে পড়লাম। আর ওঠার সময় চোখে পড়ল মেয়েগুলো এই একই বগিতেই উঠেছে। ট্রেন চলতে লাগলো। ভেতরে ঢুকে 16 আর 17 নম্বর সিটটা খুঁজে পেতে আমাদের খুব একটা বেগ পেতে হলো না। ব্যাগপত্র সিটের তলায় রাখতে রাখতে খেয়াল করলাম সেই মেয়েগুলো পেছনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই তো 18, 19। হ্যাঁ হ্যাঁ, এটাই। বুঝলাম তাদেরও সিট এখানেই। মনের মধ্যে একটা আনন্দের হাওয়া সনসন করে বয়ে গেল, আর তার সাথে নতুন একটা উদ্দীপনা অনুভব করলাম বুকের ভেতরটাতে, যার কোনো বাস্তব আক্ষরিক অর্থ আমার জানা নেই। খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙলো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। তাই ওপরের সিট থেকে নেমে এলাম। লক্ষ্য করলাম সেই দুজন মেয়েও সামনের সিটে বসে আছে। আমি সুদীপের পাশে গিয়ে বসতেই সুদীপ বলল, কিরে, ঘুম হলো? হ্যাঁ, তবে গাটা বেশ ম্যাজ ম্যাজ করছে, একটু চা হলে ভালো হতো। চায়ে গরম চায়ে। এই নে, ভগবান তোর কথা শুনেছে। দাদা, এখানে দুটো চা দিন তো। লোকটা আমাদের দিকে দুটো চা দিল, তারপর দুটো মেয়ের উদ্দেশ্যে তাকিয়ে বলল, চা। কি চাইবো? আরে চা। আরে, আপনি তো আমার কাছ থেকে কিছুই নেননি, তো আমি আপনাকে কি চাইবো? আরে চা। কোনো কিছু চাইতে বলিনি। চা খাবেন? ও না, চা খাবো না। তা সেটা বললেই তো হয়। আচ্ছা মেয়ে মাইরি, এক বলি আর এক বোঝে, যত সব। এই বলে চাওয়ালা সেখান থেকে চলে গেল। আমার কাছে ব্যাপারটা এখন পরিষ্কার, এই মেয়ে চালাক নয়, আবার পাগলও নয়। একেবারে সরল নিষ্পাপ একটা মেয়ে, যে সত্যি এত কিছু কথা বোঝে না। মনে মনে হাসলাম আর ভাবলাম, এত সুন্দর মিষ্টি একটা মেয়ে কতটাই না সরল। মেয়েটার দিকে খানিকক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকার পর যখন মনে হলো এমনভাবে তাকিয়ে থাকাটা কোনো সভ্য মানুষের কর্ম নয়, তখন জানালার বাইরের পরিবেশটার দিকে দৃষ্টিপাত করলাম। দিগন্তের দিকে সূর্যটা প্রায় ঢলে পড়েছে। সূর্যের রং এখন টকটকে লাল। আশপাশের মেঘগুলোকে দেখে মনে হচ্ছে কেউ যেন খানিকটা আলতা সেখানে ঢেলে দিয়েছে। আর ঠিক তার নিচে সমস্ত মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে সবুজ গাছের সারি। ঠিক তার বুক চিরে ছুটে চলেছে আমাদের এই ট্রেন। মাঝে মধ্যে মনে হয় এই ট্রেনটা ওই লাল রঙের সূর্যটাকে ধরতে চায়, কিন্তু যতই সামনে এগিয়ে তাকে ধরবার চেষ্টা করে সে ততই দূরে চলে যায়।
সন্ধ্যার চাদরে প্রকৃতি বহুক্ষণ আগেই গা ঢাকা দিয়েছে। রাতের খাবার দাবার শেষ করে নিজের সিটে এসে শুয়ে পড়লাম। অপর প্রান্তের সিটটাতে সেই মেয়েটা শুয়ে আছে, যার নিষ্পাপ মুখে সরলতা অনাবৃত। মেয়েটারই সরলতা আমার বেশ ভালো লেগেছে। তবে মানুষ কি এতটা সরল হয়? বিশেষত এখনকার সময় যেখানে চাটুকারিতাই প্রধান গুণ হয়ে দাঁড়িয়েছে, সেই সময় এই সরলতার রং বেশ খানিকটা বেমানান লাগে নাকি? মেয়েটার মুখের দিকে তাকালে চোখটা যেন আটকে যায়। নিজেকে নির্লজ্জ বলে মনে হলেও নিজেকে দোষ দেব না। ঘুমন্ত অবস্থায় একটা মেয়ের দিকে তাকানোটা ভুল তা জেনেও আমি তার দিকে অকাতর দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। জীবনেই প্রথমবার মনে হলো রূপের থেকেও অধিক আকর্ষণীয় হয় মানুষের ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব রূপহীন মানুষের শোভাও অনেকটা বাড়িয়ে দেয়। তবে এই মেয়েটার ব্যক্তিত্ব ও রূপ দুই রয়েছে। ওর দিকে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমার জানা নেই। কতটা সময় কেটে গেছে জানি না। হকারদের চিৎকার আর মানুষের কথাবার্তায় ঘুম ভেঙে গেল। চায়ে চায়ে গরম চায়ে। ঘুম ভাঙতে চোখ খুলে দেখলাম কোনো একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে। সামনে শুয়ে থাকা সেই মেয়েটাকে আর দেখতে পেলাম না। সিট ছেড়ে নিচে এসে দাঁড়াতে বুঝলাম এই কম্পার্টমেন্টের সব সিটই ফাঁকা। সুদীপটা আবার গেল কোথায়? মনে মনে ভাবলাম, ও যেখানে খুশি যাকে, ট্রেন চালু হলে আবার ঠিক চলে আসবে। যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। ফাঁকা জলের বোতলটা হাতে নিয়ে জল ভরার জন্য স্টেশনে নামলাম। জল ভরার জায়গার কাছে এসে লক্ষ্য করলাম সেই মেয়েটাও সেখানে দাঁড়িয়ে জল ভরছে। আমিও তার পাশে দাঁড়িয়ে বোতলে জল ভরতে লাগলাম। জল ভরতে ভরতে একবার মেয়েটার দিকে চোখটা পড়ল। ক্ষণিকের জন্য চোখটা সেখানেই আটকে গেল। একটা দমকা হাওয়াতে মেয়েটার চুল পাখির পালকের মতো উঠছে। মুখে সর্বদা স্থায়ী একটা প্রসন্নের হাসি। নিজেকে একেবারে নিজের কাজে ডুবিয়ে নিয়েছে সে। ঘটনাটা যে এমন বিশ্রী ঘটে যাবে তা বুঝতে পারিনি। বোতলটা ভরা হয়ে গিয়েছিল, তাই বোতলের মুখ থেকে এক রাশ জল ছিটকে গিয়ে পড়ল আমার গায়ে এবং ওর গায়ে। আরে কি হচ্ছেটা কি? নলটা বন্ধ করুন, বোতলটা ভরে গেছে যে। আরে আপনি কি কালা? কই না তো, আমি তো বেশ ফর্সা। আমি ফর্সা বলে আমার মা আমাকে সাহেব বলে ডাকতো। নিকুচি করেছে আপনার সাহেবের। আপনি ফর্সা কি কালা তাতে আমার কোনো যায় আসে না। কানের মাথা তো খেয়ে বসে আছেন। বোতলটা যে ভর্তি হয়ে গেছে সেটা কি দেখতে পাচ্ছেন না? ওহো, সরি, আমি লক্ষ্য করিনি। সত্যি বাবা, আপনার মতো গাধা আমি দুনিয়ায় দুটো দেখিনি। বলি এক, বোঝে আরেক। আয়নায় দেখুন, দ্বিতীয় গাধাটাকেও দেখতে পেয়ে যাবেন। কি বললেন? না কিছু নয়। আপনার নামটা কি? কেন, আমার নামে পুলিশ স্টেশনে কমপ্লেন করবেন নাকি? আপনার নাম ধরে একবার সরি বলতাম আর কি, তাই আপনার নাম জিজ্ঞাসা করলাম। আমার নাম বর্ষা। আমি ফর্সা। মানে? মানে আমার নাম অপূর্ব। অঘটন? না, আমার নাম অঘটন না, অপূর্ব। আরে আপনার নাম বলিনি, বললাম অঘটন ঘটে গেছে। পিছন দিকে একবার ঘুরে তাকান। কি অঘটন ঘটে গেছে সেটা দেখার জন্য পিছন দিকে ঘুরে তাকাতে লক্ষ্য করলাম, কি হলো, এত বড় ট্রেনটা কোথায় গেল? তার মানে ট্রেনটা চলে গেছে। বর্ষার দিকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালাম। বর্ষার চোখের দৃষ্টি দেখে মনে হলো জল নয়, বোধহয় আগুন বেরিয়ে আসবে। আমার বোধ হতে লাগলো যে এক্ষুনি বর্ষা হয়তো আমার ছাতির উপর পা তুলে রণচণ্ডীর মতো নৃত্য করবে। একেই বলে হয়তো মরার ওপর খাঁড়ার ঘা। এটা কি হলো? ট্রেন চলে গেছে। এই আপনার সঙ্গে বকতে বকতে ট্রেনটা চলে গেল। এবার আমি কি করব? এত রাতে আমি কোথায় যাব? আমার ফোন, আমার পার্স সব কিছুই ট্রেনে ছিল। আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ, আপনি থেকেই তো আমার এত বড় উপকারটা হয়েছে। কথাটার কোনো উত্তর দিলাম না। মনে মনে ভাবলাম, সত্যিই তো, আমি থেকেও বা কি হবে।
আমার ফোনটাও তো ট্রেনেই রয়ে গেছে, শুধুমাত্র কিছু টাকা পকেটে রয়ে গেছে, তবে তার পরিমাণ খুবই যৎসামান্য। না, উটি আর ঘোরা হলো না। অচেনা শহর, অজানা জায়গার সাথে একটা মেয়ে, নতুন একটা অ্যাডভেঞ্চার। আরে ধ্যাত্তারি কি নিকুচি করেছে আপনাদের অ্যাডভেঞ্চার। গোদা বাংলায় আমার না এখন ফাটছে। বেশ অনেকটা সময় ধরে বেঞ্চে বসে থাকার পর বর্ষা বলে উঠল, তা এবার কি করবেন বলে ঠিক করেছেন? আর কতক্ষণ আমরা এখানে বসে থাকব? কিছু তো একটা ব্যবস্থা করুন। আমাকে কি আপনি হোটেলের ম্যানেজার পেয়েছেন? বললেই সব কিছু হয়ে যাবে? অপেক্ষা করুন, দেখছি কি করা যায়। কথা শেষ করে লক্ষ্য করলাম 3 জন সুস্বাস্থ্যবান পুরুষ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। শরীরের হাবভাব কঠিন, তবে মুখের ভাব বেশ গম্ভীর। একবার সম্পূর্ণ স্টেশনটাতে চোখ বোলালাম। 2টো কুকুর আর আমরা 5 জন ছাড়া এই সম্পূর্ণ স্টেশনে আর কেউ নেই। আমি ভয় পাওয়া সত্ত্বেও আমার 32টা দাঁত সম্পূর্ণ বার করে তাদের উদ্দেশ্যে বললাম, কিছু বলবেন? সামনে থেকে কোনো উত্তর এলো না। এইবার প্রশ্নটা ঘুরিয়ে করলাম, আপনাদের কি কিছু চাই? ওদের 3 জনের মধ্যে দলের পান্ডা গোছের একটা লোক বড় ছুরি বার করে বলল, যা যা আছে তাড়াতাড়ি বার করে দে। লোকটার কথা শুনে আমার ভয় হলো না, বরং হাসি পেল। একেই বলে ভিখিরির কাছে ভিক্ষা করা। তাড়াতাড়ি দে বলছি। আরে অপূর্ব বাবু, এরা তো এমন করে জিনিসপত্র চাইছে যেন আমাদের কাছে রেখে গিয়েছিল। তাই তো দেখছি। আমি সোজা হয়ে সাহসের সাথে উঠে দাঁড়ালাম আর ইশারায় বর্ষাকে উঠে দাঁড়াতে বললাম। আপনি আমায় কি ভেবেছেন? আমার কোনো ক্ষমতা নেই? এরা আসলে জানে না এরা কার সাথে পাঙ্গা নিয়েছে। কলেজে এমনি এমনি আমি প্রত্যেক বছর মেডেলগুলো পাইনি। সামনে দাঁড়িয়ে থাকা 3 জন খানিক নড়ে উঠল। আপনি কিসে মেডেল পেয়েছিলেন? ক্যারাটে, কুংফু নাকি জুডো? ওই সব কিছুতে না, ছোটা দৌড়তে ফার্স্ট হয়েছিলাম। বাঁচতে চাইলে এখান থেকে ছুটে পালাও। এই বলে হাতে থাকা বোতলের ছিপিটা খুলে সমস্ত জলটা তাদের মুখের দিকে ছিটিয়ে দিয়ে বাঁ হাতে বর্ষার হাতটা ধরে দৌড় দিলাম প্ল্যাটফর্মের বাইরের দিকে। আরে এই পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর ধর। আপনি তো এমন করে বললেন, আমি ভাবলাম আপনি ওই 3 জনকে মেরে লাট করে দেবেন। মুখটা বন্ধ করে চুপচাপ ছুটুন, না হলে ওরা আমাদের 2 জনকে কেলিয়ে লাট করে দেবে। বেশ অনেকটা ছুটে আসার পর পেছনে যখন তাদের কোনো শব্দ পেলাম না, বুঝলাম ওরা পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে। 2 জনে তখন দাঁড়িয়ে পড়লাম। নিঃশ্বাসের গতি খানিক স্বাভাবিক হয়ে এলে বর্ষা বলল, আপনি তো মেডেলের কথা এমনভাবে বলেছিলেন যেন আপনি বড় একজন ফাইটার, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আপনি একজন রানার। তো যাই হোক, এখন কি করবেন ঠিক করেছেন? এই আপাতত আশেপাশেই রাতটা কাটাতে হবে, তারপর সকাল হলে দেখা যাবে কি করা যায়। এই খোলা জায়গায় থাকবো কিভাবে? তার উপরে এই অন্ধকার, কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। আপাতত আমাদেরকে এখানেই রাত কাটাতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। রাস্তা থেকে সরে কিছুটা আসার পর অনুভব করলাম সামনে একটা লম্বা কিছু রয়েছে, তবে সেটা দেওয়াল কি প্রাচীর না অন্য জিনিস কিছুই বুঝতে পারলাম না। সেখানে হেলান দিয়ে আমি বসে পড়লাম। আমার সেখানে বসতে দেখে বর্ষা বুঝতে পেরে গেল যে এটাই আমাদের আপাতত মাথা বাঁচানোর আশ্রয়। বোধ করি ওপরে ছাউনিও আছে, তার কারণ মাথার ওপরের কিছু অংশটাতে আকাশ দেখা যাচ্ছে না। যেই জায়গাটা দিয়ে আকাশটাকে দেখা যাচ্ছে এক দৃষ্টিতে, সেদিকেই তাকিয়ে রইলাম। মনে হলো এক মুঠো ভাঙা কাঁচ কেউ যেন আকাশের বুকে ছড়িয়ে দিয়েছে। চাঁদ আজ আকাশের চাদরের তলায় মুখ লুকিয়েছে। একটা দমকা হাওয়া কানের পাশ দিয়ে বয়ে গেল, আর সেই হাওয়ার সাথে ভেসে এলো বর্ষার কণ্ঠস্বর। কি সুন্দর লাগছে না আকাশটাকে? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি উঠে যাচ্ছিলাম। আর আপনি? আমিও তাই। আচ্ছা, আপনার ঘুরতে বেশ ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমি আমার কাজের ফাঁকে প্রায় সময় এখানে ওখানে ঘুরে বেড়াই, কিন্তু আপনি কি করে জানলেন? না না, জানি না, মনে হলো তাই বললাম। একটা কথা বলুন তো,
এই যে মাঝরাতে অচেনা একটা ছেলের সাথে এমনভাবে আছেন, ভয় করে না? যে বিপদ থেকে বাঁচায় আশা করি সে নিজে বিপদ হয়ে দাঁড়াবে না। তবে হ্যাঁ, আমি অবশ্যই আপনার থেকে সাবধানেই থাকব, কারণ আর যাই হোক না কেন আপনি একজন অচেনা ব্যক্তি। আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। মেয়েটা সরল সাদাসিধে, কিন্তু হ্যাঁ, একেবারে বোধ বুদ্ধিহীন কিন্তু সে নয়, এই কথাটা এখন আমি বুঝলাম। সে আমার থেকে অনেকটা দূরে বসেছিল, কিন্তু হঠাৎ কোনো এক জংলি পশুর শব্দে সে প্রায় আমার গা ঘেঁষে বসল। এতক্ষণে সত্যি মেয়েটাকে প্রায় মন দিয়ে বসেছি। ও একলা আমার সাথে আছে, একলা আমার সাথে সারা রাত কাটাচ্ছে, তার জন্য নয়। ওকে মন প্রায় দিয়ে ফেলার কারণ একটাই, সেটা হলো ওর সরলতা। আমার 25 বছরের জীবনে এই প্রথমবার আমি কোনো একটা মেয়ের কাছে নিজের মনটাকে হারাতে বসেছি। মেয়েটা হঠাৎ আবার বলে উঠল, আচ্ছা, আপনার প্রেমিকা নেই? মানে আপনার প্রেমিকা যদি জানতে পারে যে একটা অচেনা মেয়ের সাথে আপনি সারা রাত ছিলেন, সে কি এটা মেনে নেবে? সৌভাগ্যবশত আমার প্রেমিকা নেই। এরকম ভবঘুরের মতো সবসময় ঘুরলে প্রেমিকা জুটবেও না। ওর কেউ আছে নাকি এটা জিজ্ঞাসা করার সাহস পেলাম না। যদি হ্যাঁ বলে তাহলে বেজায় কষ্ট হতো। আমি আগে কোনো মেয়ের সাথে কথা বলিনি তা নয়, কিন্তু এমন ভাবনা চিন্তা করে কথা বলা আমার এই প্রথম। ঘটনাটা কিভাবে ঘটলো জানি না। বর্ষা সম্ভবত কিছু খুঁজছিল, আর এমতাবস্থায় তার হাতটা এসে পড়ে আমার হাতের উপরে। ঈষৎ ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে মনে হলো যেন এক মুঠো গোলাপ কেউ আমার হাতে রেখে দিয়েছে। আমার বুকের গহীনে শান্ত থাকা কুয়োতে যেন কেউ আলোড়ন তুলে দিয়েছে। হঠাৎ ক্ষণিকের জন্য দম আটকে গিয়েছিল আমার। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি বলে মনে হলো। হাতটা সহসা সরে গেল। আর কথা বাড়ালাম না। সে রাত্রের মতো দুজনেই ঈষৎ দূরত্ব বজায় রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন আমি চোখ খুললাম, তখন দেখলাম একটা মাটির ঘরের পেছনের দাওয়ায় ঠেস দিয়ে বসে আছি। সামনের বেশ অনেকটা জায়গা জুড়ে গাছগাছরা চোখে পড়ল। ঋণ ঋণ বাতাসে তার অগ্রভাগ কোনো গ্লানি ছাড়াই বেমালুম তুলে চলেছে। সাদা দুধের মতো পাতলা কুয়াশার স্তর কিন্তু আমার চোখ এড়ালো না। আশেপাশে ঘরবাড়ি খুব একটা বেশিও নয়, আবার একেবারে কমও নয়। জায়গাটা খানিকটা গ্রাম গোছেরই, কিন্তু সমস্ত এলাকাটা জুড়ে অনেক পাকা বাড়িও রয়েছে। এদিক ওদিক মুখ ঘোরাতে ঘোরাতে বাঁ কাঁধে একটা ভার অনুভব করলাম। সেদিকে তাকিয়ে বুঝলাম বর্ষা আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আশেপাশের অগোছালো চুলের রাশি এসে পড়ছে মুখের ওপর। আমি হাত দিয়ে সেগুলোকে কানের পেছনে গুঁজে দিলাম। ওকে দেখে বুকের ভেতরটা বেশ ঠান্ডা হয়ে এলো। ওর ওই বন্ধ চোখের দিকে তাকিয়েও আমি দৃষ্টি সরাতে পারলাম না। এমন করে কোনোদিনও যে আমার মনের ভিতর প্রেমের আগুন জ্বলেনি। কাল রাতে মনের অন্ধকার শূন্য বারান্দায় নীল যে আলোকজ্যোতি জ্বলেছিল, ওতেই কাল হয়েছে। আমি প্রায় নিজের হাতটাকে ঝেড়ে ফেলে সোজা হয়ে উঠে দাঁড়ালাম। বর্ষার ঘুম ভেঙেছে বটে, কিন্তু কোন কারণে তার ঘুমটা ভেঙেছে সে কিন্তু ঠাউর করতে পারল না। যে বাড়ির পেছনের দেওয়ালটাতে বসেছিলাম, সেই বাড়ির লোকটারই শরণাপন্ন হলাম। বললাম বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিলাম, আর জল ভরতে নেমে ট্রেনটা মিস হয়ে যায়। আর এই মেয়েটা কে তা জানতে চাওয়াতে বললাম ও আমার বন্ধুর বোন। বাড়ির মালিক রতন তার মেয়েকে নিয়ে এখানে থাকে। স্ত্রী গত হয়েছেন বছরখানেক আগে। সে আমাদের বিপদের কথা শুনে আমাদের আশ্রয় দিলেন। এই গ্রাম থেকে কিছুটা দূরে বড় একটা মন্দির রয়েছে। রতন সেখানেই ফুলমালা এই সকল পুজোর সরঞ্জাম বিক্রি করে। বর্ষা আপাতত রাঁধুনি, আর আমি ফুল বিক্রেতা। সন্ধ্যাতে আমি রতনের সাথে বাইরে একটু আড্ডা মারতে বেরিয়েছিলাম। সেখানে বেশ অনেকক্ষণ থাকার পর বাড়ি ফিরি বেশ রাত করে। এসে রতনের মেয়ের মুখে শুনলাম বর্ষার গা নাকি জ্বরে পুড়ে যাচ্ছে। শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। বর্ষা যেই ঘরে শুয়ে আছে সেই ঘরে গিয়ে ঢুকলাম। ওর কপালে হাত ঠেকাতেই মনে হলো উনুন থেকে সদ্য নামানো গরম কড়াইয়ে বুঝি হাতটা ঠেকে গিয়েছে। একটু চিন্তিত হলাম। এত রাতে এমন জায়গাতে ডাক্তার পাওয়া যে মুশকিলের ব্যাপার, তা রতনের চেহারা দেখে বেশ আন্দাজ করতে পারলাম। আচ্ছা, জ্বরটা কি করে বাঁধালেন শুনি? কাল রাতে খোলা জায়গায় থাকার জন্য ঠান্ডা লেগে গিয়েছিল, আর সেটা থেকেই মনে হয়
জ্বর হয়েছে। নিজের খেয়ালটাও কি রাখতে পারো না? এই প্রথমবার ওর উপর রাগ হলো, আবার এই প্রথমবার আমি ওকে তুমি করে ডাকলাম। পাল্টা উত্তরটাও সমান মাত্রা এলো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমার খেয়াল রাখার দায়িত্বটা তোমার ছিল। আমি এর উত্তরে আর কিছু বললাম না। মুখ ফিরিয়ে রতনের মেয়ের দিকে তাকিয়ে বললাম, যাও তোমা, একটা বড় বাটিতে করে জল আর একটা কাপড়ের টুকরো নিয়ে এসো তো। একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রতনের মেয়ে আমায় ঠিকমতো সবকিছু দিয়ে সেখান থেকে চলে গেল। পিছন পিছন রতনও ঘরের বাইরের দিকে প্রস্থান করলো। টুকরো কাপড়টাকে ভালো করে ভাঁজ করে নিয়ে জলে ডুবিয়ে নিলাম। তারপর খানিকটা নিংড়ে নিয়ে ওর মাথার উপরে রাখলাম। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন কিছু কথা আছে যা মুখে বলতে পারছে না। তা হয়তো তার ওই স্থির দৃষ্টিতে বুঝিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে আবার আমার দৃষ্টির অগোচরে মুখ চেপে হেসেওছে বার কয়েক। আমি অপ্রস্তুত বোধ করিনি তাতে, বরং তাকে বলেছি, এমনভাবে মুখ লুকিয়ে হাসার কিছু নেই। আমার দায়িত্ব আমি পালন করছি, সেটাতে আমি অন্তত লজ্জাবোধ করি না। তা বলে একজন ছেলে হয়ে একজন মেয়ের সেবা শুশ্রূষা, ভাবলেও হাসি পায়। কেন? কাউকে এমন সেবা করতে দেখোনি বুঝি? দেখিনি যে তা একেবারে নয়, তবে প্রায় অপরিচিত মেয়ের সেবা শুশ্রূষা করতে আজ পর্যন্ত কাউকে দেখিনি। তবে হ্যাঁ, বেশিরভাগ পরিচিতরাও দায় করে থাকে, দায়িত্ব নিয়ে করে না। আচ্ছা, কারা দায়িত্ব নিয়ে করে শুনি? যারা ভালোবাসে তারা দায়িত্ব নিয়ে করে থাকে। তাহলে আমি কোন সেবাটা করছি, মানে দায় না দায়িত্ব? সেটা বরং তুমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করো। আশা করি উত্তর পেয়ে যাবে, কারণ তোমার মনে কি চলছে তা তো আর আমি জানি না। কথাটা শুনে বুকের ভেতরটা একবার ধরাস করে উঠে আবার শান্ত হয়ে গেল। ক্ষণিকের জন্য কেমন যেন অস্থিরতায় আমায় পেয়ে বসেছে। আমার মনে হতে লাগলো বর্ষা হেঁয়ালির মাধ্যমে কিছু বুঝিয়ে দিতে চাইছে কি, নাকি বুঝতে পেরেছে অনেক কিছু। এর মধ্যেই রতন গরম রসুনের তেল দিয়ে গেছে। সেটাকে হাতের তালুতে ঘষে নিয়ে বর্ষার পায়ের তালুতে যেই হাত দিতে গিয়েছি, অমনি বর্ষা চেঁচিয়ে উঠল, এমা, কি করছেনটা কি? কেন, কি করছি দেখতে পাচ্ছ না? দাঁড়াও, পাটার দিকে রাখো। না না, ছাড়ুন না, এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই তা আমি বুঝে নেব। দেখুন, দয়া করে এমনটা করবেন না, আমার কিন্তু খুব খারাপ লাগবে। এই মুহূর্তে আপাতত আপনি আমার দায়িত্বে আছেন, তাই আপনাকে আমার কথা শুনতে হবে। আর হ্যাঁ, এতে খারাপ লাগার কি আছে শুনি? একটা বন্ধু শরীর খারাপ, তাই আর একটা বন্ধু তাকে সাহায্য করছে, ব্যাস এটুকুই। দেখো, তোমার শরীরটা খারাপ করছে, রাত বাড়লে কষ্ট আরও বাড়বে, তাই আমি যেটা করছি আমাকে করতে দাও। ওর উত্তরের অপেক্ষা না করেই আমি ওর ডান পায়ের চেটোর দিকটা আমার বাঁ হাত দিয়ে ধরলাম আলতো করে। আমি বোধ করলাম ওর শরীরটা খানিক কেঁপে উঠে আবার স্থির হয়ে গেল। ভয়ে কি লজ্জায় তা বুঝতে পারলাম না। ধীরে ধীরে ডান হাতটা দিয়ে পায়ের তালুর দিকটায় ঘষতে আরম্ভ করলাম। একই রকমভাবে দ্বিতীয় পাটাতেও ঘটনার পুনরাবৃত্তি হলো। তেল মাখানোর কাজটা শেষ হলে আমি ওর দিকে ফিরে তাকিয়ে বললাম, আশা করি এইবারে তুমি একটু আরাম বোধ করবে। কথাটা বলেই বুঝতে পারলাম যার উদ্দেশ্যে এই কথা বলা সে অনেকক্ষণ আগেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। গায়ে থাকা কম্বলটা গলা অবধি টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে আমি যখন ওর ঘরে গিয়েছিলাম, ও তখনও ঘুম থেকে জেগে ওঠেনি। কপালে হাত দিয়ে বুঝেছিলাম জ্বর আর নেই। রতনের মেয়েকে ওর দেখাশোনার কথা বলে দিয়ে আমি আর রতন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মন্দিরে ভিড়ভাড়টা একটু বেশিই হয়েছে। দুপুরে লোকজনের সমাগম বেশ কমে এসেছে। এই সময় আমি আর রতন দোকান বন্ধ করে বাড়িতে খেতে এলাম। মনের মানুষ পটভূমিতে হঠাৎই বর্ষার প্রতিচ্ছবি ফুটে উঠল। মেয়েটা এখন ঠিক আছে তো? কে জানে শরীরটা আবার ব্যাগরা দিল নাকি। ঘরে ঢুকে নিজের অজান্তেই খুঁজতে লাগলাম বর্ষাকে। বর্ষা, বর্ষা! আহা বন্ধু অপূর্ব, বর্ষায় ভিজছ যে বড়। সুদীপের গলার আওয়াজ পেয়ে আমি তো অবাক হলামই, তার সাথে আমার কথা প্রায় আটকে গেল।
কিরে, তুই এখানে কোথা থেকে এলি? আমি তো ভেবেছিলাম তুই বিপদে আছিস আর তোকে সাহায্য করতে হবে, তাই খুঁজে খুঁজে এলাম। এসে কি খুব বিপদে ফেলে দিলাম ভাই? না না, বিপদ কেন, এসে খুব ভালোই করেছিস। কি যে বেকায়দায় পড়েছিলাম কি বলবো। হ্যাঁ, সব শুনেছি। এখন তো তুই হিরো। কেউ একজন তো তোর এনি টাইম মালা জপ করছে, বলছে অপূর্ব তুমি কোথায়, তোমার ভালোবাসায় আমি পাগল হয়েছি অপূর্ব। বাজে বকিস না তো, এখানে কিভাবে এলি সেটা বল। ট্রেন যখন স্টেশনে থেমেছিল আমি তখন বাথরুমে গিয়েছিলাম। যখন ফিরে এসে দেখলাম যে তুই সেখানে নেই, তখন তোকে একবার কল করলাম, কিন্তু তার পরক্ষণেই বুঝলাম যে ফোনটা সিটের ওপর পড়ে আছে। যখন তার পরের দুটো স্টেশন পর্যন্ত তোর দেখা মিলল না, তখন আন্দাজ করলাম যে তুই কোনো কারণে সেই স্টেশনে নেমেছিলি আর ট্রেনটা হয়তো মিস করেছিস। ততক্ষণে আরও একটা জিনিস জানতে পেরেছিলাম, পাশের সিটের যে দুজন মেয়ে ছিল তাদের মধ্যেও একজন নিখোঁজ। আরেকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তাকেও সেই স্টেশনের পর থেকেই পাওয়া যাচ্ছে না, যে স্টেশনের পর থেকে আমি তোকে খুঁজে চলেছি। কোনো উপায় না পেয়ে অগত্যা দুজনে মিলেই পরের স্টেশনে নেমে আবার একটা ট্রেন ধরে সেই স্টেশনে ফিরে এলাম। স্টেশনে তোর খোঁজ করলাম বটে, কিন্তু তোর কোনো খবরই পেলাম না। 2-1 দিন ধরেই এখানে ওখানে খুঁজলাম। তারপর জানতে পারলাম যে পাশের রতন নামক এক ফুলওয়ালার বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে এসে উঠেছে। তারপর আর কি, সকাল থেকে এখানেই তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, একটা কথা বলতো। ঠিক আছে, মানলাম তুই আমার বোনকে না হয় দেখিসনি, সে না হয় সাদা সরল সিধে একটা মেয়ে। আমি তো শুনলাম এই মেয়ের প্রেমে তুই তো বেশ নাকি হাবুডুবু খাচ্ছিস। তাহলে আমার বোনটা কি এতটাই খারাপ ছিল ভাই? ব্যাস, আবার সেই জ্ঞানজ্ঞানানি শুরু হয়ে গেল। ওর বোন এই কথাটা শোনা মাত্রই আমার মনটা কেন যেন কেমন একটা হয়ে যায়। আমি পৃথিবীর যে কোনো মেয়েকে বিয়ে করতে পারি, কিন্তু ওর বোনকে না, আমার পক্ষে সম্ভব না। ভাই মাফ কর, তোর বোনের কথা আর শুরু করিস না। আর তোকে কে বলেছে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি? আজ সকালেই এসে শুনলাম সারা রাত ধরে নাকি তার সেবা করেছিস। ভাইরে, ছেলেরা এমনি এমনি সেবা তো দূরের কথা, জলও মেয়েদের দিকে এগিয়ে দেয় না। আচ্ছা বাদ দে, এসব ছাড়। বাকিরা সব কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না তো। সবাই ঘরের ভেতরে গল্প করছে, চল আমরাও ভেতরে যাই। খানিক পরে সবাই একসঙ্গে খেতে বসলাম। শুধুমাত্র বর্ষা আর রতনের মেয়ে আমাদের সাথে খেতে বসলো না। তারা দুজনে হাতাহাতি করে সবাইকে খাবার পরিবেশন করতে লাগলো। আজ বর্ষা শাড়ি পরেছে। টিয়া পাখির ঠোঁটের মতো ওই লাল টকটকে শাড়িটাতে বেশ মানিয়েছে তাকে। খোঁপায় আজ জুঁই ফুলের একটা মালা দিয়েছে সে। খাবারের গন্ধটা কতটা নাকে এলো তা বলতে পারবো না, তবে জুঁই ফুলের গন্ধটা গোটা ঘর ছড়িয়ে রয়েছে। কলা পাতার ওপর ভাত, সবজি, ডাল আরও নানান রকমারি পদ পরিবেশন করতে করতে যখন তার অবাধ্য কেশরাশি চোখের সামনে এসে পড়ছিল, তখন সে তাদের পরম যত্নে নিজের কোমল হাতে কানের পিছনে গুছিয়ে রাখছিল। সবাইকে খাবার পরিবেশনের পর ও যখন শেষটায় আমার কাছে এসে খাবার পরিবেশন করছে, তখন ওর দিকে তাকিয়ে আমি নিজস্বতাটাকেই ভুলতে আরম্ভ করেছি। ও সরল স্নিগ্ধ চাউনিতে কাল রাতের ঘটনার জন্য কৃতজ্ঞতা জাহির করে আমায় পরিবেশন করতে লাগলো। তবে হ্যাঁ, বর্ষার শীতল চোখের দৃষ্টি আমার চোখে নিবদ্ধ থাকলো। ম্যাডাম, ও ম্যাডাম, ছেলেটা মানুষ, রাক্ষস নয়, অত খেতে পারবে না। এ বাবা, ক্ষমা করবেন, আমি না ঠিক লক্ষ্য করিনি। আপনি লক্ষ্য করেননি নয়, আপনি একটু বেশি লক্ষ্য করে ফেলেছেন। না না, ঠিক আছে, আজ একটু খিদে বেশি পাচ্ছে। হতভাগা, আগে পাতার দিকে তাকিয়ে দেখ, 3 জনের ভাত তোর পাতার ওপরে। আরে ওটা একা গিলতে পারবি তো? না মানে বর্ষা, তুমি এক কাজ করো না, অতটা না আমি খেতে পারবো না। তুমি অল্প ভাত তুলে নাও, আমি এখনো এটো করিনি। আপাতত যা অবস্থা দেখতে পাচ্ছি, তুই এঁটো করলেও ও ভাতগুলো খেয়ে নিত। না না, আমি কারোর এটো খেতে যাব কেন? মারে,
এটো তো সামান্য জিনিস, আর কি কি যে খাবি ভগবানই জানে। সবার কথাবার্তা শুনে একটা ধারণা আমার স্পষ্ট হয়ে গিয়েছিল, সবাই আমাদের সম্পর্কটাকে আসলেই একটা সম্পূর্ণ রূপ দিয়ে দিয়েছে। যদিও আমি মনে মনে সেই রূপটা অনেকদিন আগেই কল্পনা করেছি। কিন্তু বর্ষা, সেও কি এসব কল্পনা করেছে, নাকি তার মন অন্য কথা কইছে? সেদিন সে আমার পাত থেকেই ভাত তুলে আমার সামনে খেতে বসেছিল। হাওয়ার কারণে নিজের চুল গুছিয়ে নেওয়ার অছিলায় বারবার সে আমার দিকে তাকাচ্ছিল। আমার মনের মধ্যে থাকা ধারণাটা তখনই দৃঢ় হয়ে গেল যে ওর মনেও আমার কোনো না কোনো একটা স্থান রয়েছে। অনেকটা দিন আমরা কাটিয়ে ফেলেছি, আর এখানে অনেক ঘোরার জায়গা থাকার ফলে আমরা প্রায় সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছি। শীত অনেক আগেই ক্লান্ত হয়ে প্রকৃতির কোলে মাথা রেখেছে, আর বসন্তরাজ তার মাথায় মুকুট ধারণ করে প্রকৃতির শোভা বাড়িয়ে চলেছে। আজ দিনটা দোল পূর্ণিমা। সকালেই সূর্য লাল রং আকাশের মুখে মাখিয়ে দিয়েছে। আমি আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন মুখে বসে আছি ঘরের উঠোনটায়। বর্ষা, রিনা, রতনের মেয়ে বাইরেটায় রং খেলছে। সুদীপ রতনের সাথে মন্দিরের দিকটাতে বেড়াতে গিয়েছে। আশা রাখলাম বেটা আজ ভূত হয়েই ফিরবে। হঠাৎ দেখলাম বর্ষা দু হাতে লাল আবির নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়ালাম, বলা ভালো উঠে দাঁড়িয়ে দৌড় দিলাম। রুনুঝুনু নুপুরের শব্দ করে আমার পিছনেই বর্ষা ছুটে আসছে। দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আজকের দিনে একটু রং মাখতে হয়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মাফ করো মা, আমি এসবের মধ্যে নেই। হঠাৎ দেখলাম বর্ষা ঈষৎ চেঁচিয়ে উঠল। আমি ফিরে তাকিয়ে দেখলাম সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে আছে। এমন তিরিং বিড়িং করে লাফালে এরকমই হবে। তা জানোই যদি এমন হবে, তাহলে তো রংটা মেখে নিতেই পারতে। আমি ওর সামনে গিয়ে বসে পড়লাম। ওর চোখে চোখ রেখে নরম স্বরে বললাম, আচ্ছা বেশ, অতই যদি রং মাখানোর ইচ্ছে, মাখাও তাহলে। আমার দুটো গাল, মাথার চুল, সমস্ত মুখটাকেই বর্ষা লাল রঙের আবেশ দিয়ে ছেয়ে দিল। তারপর আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, পুরো হনুমান হনুমান লাগছে। আমি আমার গাল থেকে কিছুটা আবির হাতে নিয়ে ওর মুখে একটা গোঁ ফেঁকে দিলাম। এবার একবার নিজেকে আয়নায় দেখো, পুরো রাবণের মতো লাগছে। আমার উঠতে একটু অসুবিধা হচ্ছে, আমায় ধরে তোলো। আমি ওর হাত ধরে ওকে টেনে দাঁড় করালাম। বর্ষা আমার কানের সামনে এসে বলল, মুখ ধোবে না কিন্তু, মুখ ধুলে আমি আবার রং মাখাবো। কথাটা শেষ করেই ও দৌড়ে বাইরে চলে গেল। আমি বুঝলাম আমার রাস্তা এখন ফাঁকা, সব কিছু ঠিকঠাক। ওরও মত হ্যাঁ বলেই বুঝলাম। ব্যাস, শুধু বলার অপেক্ষা। আবার বাইরে এসে দাঁড়ালাম। হঠাৎ লক্ষ্য করলাম একটা অচেনা ছেলে ওকে রং মাখাতে এগিয়ে আসছে। ছেলেটার মুখ সম্পূর্ণটাই আবিরে ঢাকা। ছেলেটা বর্ষার দিকে রং হাতে নিয়ে এগিয়ে যেতেই বর্ষা একটা থাপ্পড় কষিয়ে দিল। বুঝলাম অচেনা লোকের কাছ থেকে সে কিছুতেই রং নেবে না। কিন্তু ঘটনাটা যে আসলে কি ঘটল তা বুঝলাম একটু পরে। ছেলেটা নিজের মুখ ধুয়ে যখন আমাদের সামনে এসে দাঁড়ালো, তখন ছেলেটাকে চিনতে পারলাম, সুদীপ। ওর বাঁকালে এখনো 5টা আঙুলের ছাপ স্পষ্টই চোখে পড়ছে। হঠাৎ করেই আমার মাথাটা গরম হয়ে গেল। সুদীপ আমার শুধুমাত্র বন্ধুই নয়, ও আমার ভাইয়ের মতো। আমি বর্ষার সামনে গিয়ে দাঁড়ালাম। সুদীপ আমার মনের ভাবটা বুঝতেই পেরে গিয়েছিল। আমি বর্ষার গালে আমার ডান হাতটা বসিয়ে দিতে যাব, এমন সময় সুদীপ সেটাকে ধরে নিল। তোর মাথাটা একেবারে গেছে না কি বলতো? কি করছিস এটা? হ্যাঁ, আমার মাথা পাগল হয়ে গেছে। ও তোর গায়ে হাত তুলবে কেন? আমি ভেবেছিলাম। চুপ, একেবারে চুপ। চল ব্যাগ গোছা, আর এখানে এক মুহূর্ত না। সুদীপ, রতন এরা সবাই আমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি কারোর কথাতেই কর্ণপাত করলাম না। সেখান থেকে চলে আসার সময় বর্ষার মুখের দিকে যখন একবার তাকিয়েছিলাম, অভিমান ছাড়া আর কিছুই ওর চোখে খুঁজে পেলাম না। সেদিন প্রথম বুঝেছিলাম প্রেম বিরহের যাতনা কতটা অসহ্যকর। চোখের কোণ ক্ষণিকের জন্য হলেও ভিজে এলো। শীতে ঝরে যাওয়া পাতার মতো আমার প্রেমের অবস্থা।
এক সময় জীবন্ত ছিল বটে, কিন্তু আজ খসখসে বেরঙিন। আমি আসি রে, কাল বাড়ি যাব, কিছু জিনিস গুছোনোর আছে, গুছিয়ে নি। সুদীপ ওখান থেকে চলেই যাচ্ছিল, আমি ওর হাতটা চেপে ধরলাম। ভাই, আর একটু বস না, একটু পরে না হয় যাস। সুদীপ এসে আমার পাশে বসলো, আমার কাঁধে হাত রেখে বলল, এইরকম ভাবে কদিন চলবে বলতো? যতদিন না ভুলতে পারবো। আচ্ছা, তুই সত্যি ওকে ভুলতে পারবি তো? আমি আর কোনো উত্তর দিলাম না। আমি ওর কাছে না হয় মিথ্যে কথা বলে দিতাম, কিন্তু নিজের কাছে তা তো আর বলতে পারবো না। বাদ দে, এসব ছাড়। আমার বোন তার বান্ধবীর বাড়িতে এসেছিল, তারা দুজন আর একটু পরে এখানে আসার কথা আছে আজ। আমি নিচে যাই, বুঝলি? আমি কোনো কথা বললাম না। সুদীপ নিচে চলে গেল। বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকার পর আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম। সুদীপের রুমটা পাশেই আমার রুমটা। সুদীপের রুমের সামনেটা দিয়ে আসার সময় সুদীপের আর দুজন মেয়ের কণ্ঠস্বর কর্ণগোচর হলো। থমকে দাঁড়িয়ে পড়লাম। সুদীপের ঘরের পর্দাটা সরিয়ে সুদীপের ঘরে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। সুদীপের বোন আর সুদীপের বান্ধবী খাটের উপর বসে আছে। অবাক তাদের বসে থাকার জন্য হলাম না, অবাক হলাম যারা দুজন বসে আছে তারা আর কেউ নয়, বর্ষা আর তার বান্ধবী রিনা। আরে আসুন আসুন, এতক্ষণ তো আপনার অপেক্ষাতেই আমরা সবাই ছিলাম। মানেটা কি? মাথাটা কেমন যেন তালগুল পাকিয়ে যাচ্ছে। সুদীপের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বললাম, ভাই, এরা এখানে কোত্থেকে এলো? কেন, রাস্তা দিয়ে এলো? আরে রাস্তা দিয়ে আসবে না তো কি উড়ে উড়ে আসবে? আরে পাগল, বলছি যে এরা এখানকার ঠিকানা কোথা থেকে পেল? কেন, এখানে ঠিকানা আমি দিয়েছি। মানে? মানে আর কিছুই না। এই হলো আমার সাদাসিধে সরল সুইট বোন বর্ষা, আর এটা হলো ওর বান্ধবী রিনা। আসলে ব্যাপারটা কি জানিস? আমি তো প্রথমেই বলেছি আমার বাড়ির লোকের তোকে খুব পছন্দ, এবং বর্ষাও তোকে খুব পছন্দ করে, কিন্তু তোর সাদা সরল মেয়ে চাই না। তাই ভেবেছিলাম কোনো প্রকারে তোদের দুজনের আলাপটা যদি করিয়ে দিতে পারি তাহলে হয়তো কিছু হতে পারে। তাই আমাদের সাথে সাথে আমি ওর আর রিনার দুজনেরই উটি যাওয়ার টিকিট কেটে নিই, যাতে ওর সাথে তোর আলাপটা হয় অচেনা মানুষের মতোই। আর বোনের প্রতি তোর একটা বদ্ধমূল ধারণা ছিল, তাই আমি যদি বলে দিতাম যে ওটা আমার বোন, তাহলে তুই তোর ভাবনা অনুযায়ী কোনোদিনই আমার বোনকে ভালোবাসতে পারতিস না। কারণ তুই সব সময় বলতিস যে সরল সাদাসিধে মেয়েদের সাথে আর যাই হোক প্রেম করা যায় না, কিন্তু তুই এটা জানতিস না যে সরল সাদাসিধে মানুষের প্রেমে একবার পড়লে তা থেকে আর মুক্ত হওয়া যায় না। তবে হ্যাঁ, ট্রেন মিস করাটা আমাদের প্ল্যান ছিল না। ওটা ভুলবশতই হয়, তা নিশ্চয়ই তুই ভালো করেই জানিস। আর হ্যাঁ, ও আমাকে ইচ্ছে করে চড় মারেনি। আরে দোলের দিন আমি এমন ভূতের মতো সেজে এসেছিলাম, ও আমাকে চিনতেই পারেনি। আর অচেনা কেউ যদি কোনো মেয়ের গায়ে হাত দেয় তাহলে মেয়েটা কি তাকে ছেড়ে দেবে? আশা করি তোর সব ডাউট ক্লিয়ার। রিনা, চলো আমরা ছাদ থেকে ঘুরে আসি, ওরা একটু একা থাকুক। জীবনে প্রথমবার সুদীপকে শালা বলে ডাকতে ইচ্ছে হলো। সত্যি, আমি ভেবেছিলাম সব শেষ। আমার জীবনটা যে কোনো একটা সুন্দর গল্পের মতো এত সুন্দর মোড় নেবে তা আমি কোনোদিনও ভাবিনি। সুদীপ আর রিনা ঘর থেকে বেরিয়ে গেল। আমি বর্ষার পাশে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, প্রথমে কি ক্ষমা চাইব নাকি অন্য কিছু করব? না, ভালোবাসিটাই বলে দিই। আমি কথাটা বলতেই পারলাম না, তার আগেই ও কেঁদে ফেলল। আরে আরে, কাঁদছো কেন? এদিকে মুখটা ঘোরাও, দেখো এদিকে দেখো, কি হয়েছে বলো। তুমি প্লিজ আমার উপর রাগ করো না, আমি সেদিন ইচ্ছা করে অমনটা করিনি। না, আমি রাগ করব। দয়া করো লক্ষ্মীটি, রাগ করো না। একটা শর্ত মানবে বলো, তাহলে রাগ করব না। বলো কি করতে হবে? হাসো দেখি একবার, দেখি হাসলে কেমন লাগে। দেখি দেখি, হাসো হাসো। আমি বর্ষাকে বুকের কাছে টেনে নিলাম। তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তোমার তো
সরল মেয়ে পছন্দ হয় না। কে বলেছে? আমার সরল মেয়েই পছন্দ, বিশেষ করে এই এখন যাকে আমি জড়িয়ে ধরে বসে আছি, এই সরল মেয়েটাকেই পছন্দ। সত্যি? সত্যি করে বলো। সত্যি সত্যি সত্যি। জানো, আমরা সবাই না হাতে একটা মেনু কার্ড নিয়ে প্রেম খুঁজতে বেরিয়েছি। মেনু কার্ডের সাথে কারোর ডেফিনেশন মিলে গেলেই আমরা আঁটু মুড়ে তার প্রেমে পড়ে যাই। কিন্তু তা করতে গিয়ে আমরা ভুলে যাই প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। যাই হোক, আমার গল্পটি ফুরালো, নোটে কাজটি মুড়লো।